প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের শুভেচ্ছা, শুভ সকাল। আমি সহদেব চন্দ্র। আজকে আলোচনা করব নবম শ্রেণীর পৌরনীতি, বাংলাদেশের সংবিধানের সংশোধনী সম্পর্কে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা যে পাঠটা পড়ব সেটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পাঠ। এটা শুধু আমাদের যারা নবম শ্রেণীর শিক্ষার্থী তাদের জন্য না, বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের এই পাঠটি জানা থাকা অত্যন্ত আবশ্যকীয়। অর্থাৎ বাংলাদেশের নাগরিক হিসাবে প্রত্যেক সদস্যের সংবিধান সম্পর্কে অবহিত থাকা প্রয়োজন। শুধুমাত্র মানবিক শাখার শিক্ষার্থীরাই যে এটি পড়বে জানবে তা নয়, আমাদের সকল শিক্ষার্থী, সকল মানুষের এই সংবিধান সম্পর্কে ধারণা থাকা অত্যাবশ্যকীয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আজকে আমরা আমাদের পাঠটি সম্পর্কে জানার চেষ্টা করি। দেখি যে বাংলাদেশের সংবিধানের সংশোধনী সমূহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 1972 সালের 4ই নভেম্বর আমাদের প্রিয় সংবিধান রচিত হয় এবং সেই বছরেই 16ই ডিসেম্বর থেকে এটা কার্যকর হয় এবং আজ পর্যন্ত এই সংবিধানে 17টি সংশোধন করা হয়েছে। দেখো, তোমাদের পাঠ্য বইয়ে এটা পাবে তোমরা 51 পৃষ্ঠায়। তোমাদের পাঠ্য বইয়ে 16 বার দেয়া আছে, কিন্তু আসলে আরো একবার হয়েছে, সেটা তোমরা একটু ঠিক করে নেবা যে 17 বার সংশোধন করা হয়েছে। হ্যাঁ, আর এই 17টি সংশোধনীর মূল বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তোমরা জানো বাংলাদেশের সংবিধান যে কিভাবে পরিবর্তন করা হয় তার নিয়মাবলী আমরা সংবিধানের বৈশিষ্ট্যে উল্লেখ করেছি আগের পাঠগুলোতে, আগের ক্লাসগুলোতে তোমরা সেটা জেনে থাকবে। আমরা সরাসরি এখন এই সংশোধনী সমূহ জেনে নেব। যে প্রথম সংশোধনী হয় 1973 সালের জুলাই মাসে, আর এটির প্রধান বৈশিষ্ট্য ছিল যে 1971 সালে মুক্তিযুদ্ধের সময়কার মানবতা বিরোধী যুদ্ধ অপরাধীদের বিচারের বিধান করা। অর্থাৎ আমরা দীর্ঘ 9 মাস যুদ্ধের পর আমাদের এই স্বাধীন বাংলাদেশ পেয়েছি। তো তখন যারা মানবতার অপরাধ করেছে, মানবতা বিরোধী অপরাধ করেছে, সেই অপরাধীদের শাস্তি দেওয়ার জন্য আমাদের এই সংবিধান সংশোধন করতে হয়। আর প্রথম সংশোধনীটা ছিল এই বিষয় বস্তুর নিরিখে। তাহলে এটা হয় 1973 সালের জুলাই মাসে। দ্বিতীয় সংশোধনী 1973 সালের সেপ্টেম্বর মাসে। এই সংশোধনীর বিষয়বস্তু ছিল যে দেশের ভিতরের গোলযোগ, যুদ্ধের আশঙ্কা কিংবা মানুষের জীবনযাত্রার সংকট দেখা দিলে রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে জরুরি অবস্থা ঘোষণার ক্ষমতা দেওয়া হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের প্রথম যে সংবিধান, সেই সংবিধানে মন্ত্রী পরিষদ শাসিত সংবিধান ছিল, বর্তমানও মন্ত্রী পরিষদ শাসিত সংবিধান। তো সেই সংশোধনীতে বলেছে কি যে দেশের ভিতর কোনো যদি যুদ্ধের আশঙ্কা থাকে বা গোলযোগ বাধে, সেজন্য জরুরি অবস্থা জারি করা যাবে, সেটা করতে হবে প্রধানমন্ত্রী যদি রাষ্ট্রপতিকে পরামর্শ দেন তার নিরিখে। এটাই ছিল দ্বিতীয় সংশোধনীর মূল বিষয়বস্তু। এবার দেখো তৃতীয় সংশোধনী, সেটা হয় 1974 সালের নভেম্বর মাসে। যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মধ্যে ভারত বাংলাদেশের সীমান্ত সংক্রান্ত যে চুক্তি হয়, তৃতীয় সংশোধনীতে তা বৈধ ঘোষণা করা হয়। যে আমাদের এই বাংলাদেশ 1972 সালে 1971 সালে যুদ্ধের পরে আমরা লাভ করি। এর আগে
এই বাংলাদেশ, পাকিস্তান, ভারত একটা উপমহাদেশে অর্থাৎ ভারতীয় উপমহাদেশ নামে পরিচিত ছিল। তো 1947 সালে তোমরা জানো যখন দেশ বিভাগ হয় তখন একটা সীমানা নির্ধারণ করা হয় যে বাংলাদেশের বর্তমান যে বাংলাদেশ তদানীন্তনকালে পূর্ব পাকিস্তান এর যে সীমানা এবং পশ্চিম পাকিস্তানের সীমানা নিয়ে পশ্চিম পাকিস্তান, তো সে সময় সীমানা নিয়ে অনেক গোলযোগ হয়। সেগুলো বিষয়ে ভারত পাকিস্তানের গোলযোগের কারণে সেগুলো সমাধান করা সম্ভব হয়নি। যখন বাংলাদেশ স্বাধীন হয় 1971 সালে, তারপরে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুরের যোগাযোগ এবং আন্তরিকতা ছিল অত্যন্ত ভালো। তার ফলে যে আমাদের যে সীমানা নিয়ে যে সমস্যাটা ছিল সেগুলো সমাধান করা হয় এবং সেটা সংবিধানের মাধ্যমে তা বৈধ করা হয়। সেই সংবিধানটা হয় নভেম্বর মাসে 1974 সালে। এটা হলো আমাদের তৃতীয় সংশোধনী। এবার চতুর্থ সংশোধনী। এই সংশোধনীটা একটু ভালো করে মনে রাখবা। এই সংশোধনীর উপর আর একটা সংশোধনীর একটা সম্পর্ক আছে, এটা তোমাদের ভালো করে মনে রাখতে হবে। দেখো যে চতুর্থ সংশোধনী হয় জানুয়ারি মাসে 1975 সালে। 1975 সালের প্রথম দিকে জানুয়ারি মাসে আমাদের সরকার ব্যবস্থা ছিল সংসদীয়। তো এটা চতুর্থ সংশোধনীতে সেটা পরিবর্তে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা প্রবর্তন করা হয়। তোমরা অবশ্যই জানো যে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা হলো যে রাষ্ট্রের প্রধান ব্যক্তি হবেন বা সরকার প্রধান হবেন রাষ্ট্রপতি, আর সংসদীয় বা মন্ত্রী পরিষদ শাসিত সরকার ব্যবস্থায় রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান প্রধানমন্ত্রী। এটা পরিবর্তন করা হয় যে রাষ্ট্রপতিকেই প্রধান করা হয়। আর একটা বিষয় ছিল যেখানে উপরাষ্ট্রপতির পদ সৃষ্টি করা হয় এবং সকল রাজনৈতিক দল বিলুপ্ত ঘোষণা করা হয় এবং একটি মাত্র রাজনৈতিক দল সৃষ্টি করা হয়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, যে আমাদের চতুর্থ সংশোধনীতে এই বিষয়টা নিয়ে আসা হয়, এটা ভালো করে একটু মনে রাখিও। এবার দেখো পঞ্চম সংশোধনী। চতুর্থ সংশোধনীর পরে বাংলাদেশের রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান 15 আগস্টে নৃশংসভাবে নিহত হন। এরপরে সামরিক সরকার আমাদের রাষ্ট্রটা পরিচালনা করে। তো 1972 সালের 15 আগস্টের পরে সামরিক সরকার কর্তৃক যেসব বিধিবিধান প্রণয়ন ও সংবিধানের সংশোধনী আনা হয়েছে সেগুলো পঞ্চম সংশোধনীতে আইনের বৈধ বলে ঘোষণা করা হয়। অর্থাৎ এই সংশোধনী হয় 1979 সালে এপ্রিল মাসে। তো 15 আগস্টের পর এপ্রিল মাস পর্যন্ত 79 সালে যতগুলো নির্দেশ সরকারি নির্দেশ ফরমান জারি করা হয় সেগুলো বৈধতা দেওয়ার জন্য আমাদের পঞ্চম সংশোধনী আনা হয় এবং সেই সাথে এই সংশোধনীতে রাষ্ট্রীয় মূলনীতি পরিবর্তন করা হয়। তোমরা জানো রাষ্ট্রীয় মূলনীতি, এগুলো নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা করেছি, সেই ক্লাসগুলো দেখে নেবে এবং জানবে। এবং আরেকটা বিষয় ছিল আমাদের জাতীয়তা ছিল বাঙালি, সেখান থেকে বাংলাদেশি করা হয়। এরপরে আসছে ষষ্ঠ সংশোধনী, জুলাই মাসে 1981 সালে হয়। যে রাষ্ট্রপতির পদ লাভজনক নয় এই বিধান করে বিচারপতি আব্দুল সাত্তারকে রাষ্ট্রপতি পদে নির্বাচনের ব্যবস্থা নিশ্চিত করা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, যে পঞ্চম সংশোধনীর পরে আমাদের সরকার ব্যবস্থায় এটা পরিবর্তন আসে। যে শেখ মুজিবুর নিহত হওয়ার পরে আসেন শেখ জিয়াউর রহমান। জিয়াউর রহমান যখন নিহত হন সেই সময় উপরাষ্ট্রপতি ছিলেন আব্দুল সাত্তার। তিনি অস্থায়ীভাবে বাংলাদেশের রাষ্ট্রপতির কার্য পরিচালনা করেন। এখন এই রাষ্ট্রপতি অস্থায়ী রাষ্ট্রপতি আব্দুল সাত্তারকে রাষ্ট্রপতি নির্বাচনের সুযোগ করে দেওয়ার জন্য এই সংশোধনী আনা হয়।
এবার দেখো সপ্তম সংশোধনী নভেম্বর মাসে হয় 1983 সালে। এই সময়ে যে তারপরে আমাদের জিয়াউর রহমানের পরে আব্দুল সাত্তার, এরপরে আমাদের রাষ্ট্র আবার মানে সাময়িক শাসন জারি করা হয়। সেই সাময়িক শাসনের সময় যে ফরমান, আদেশ, বিধিবিধানগুলো জারি করা হয় এগুলোকে বৈধতা দেওয়ার জন্য আমাদের সপ্তম সংশোধনী আনা হয়। এবার অষ্টম সংশোধনী, এই সংশোধনী হয় 1988 সালে জুন মাসে। এই সংশোধনীতে মূলত আমাদের রাষ্ট্রধর্ম ইসলাম নিয়ে আসা হয় এবং ঢাকার বাইরে হাইকোর্টের 6টি বেঞ্চ স্থাপন করা হয়। অবশ্য এগুলো পরে আমাদের সুপ্রিম কোর্ট বা আপিল বিভাগ থেকে অবৈধ ঘোষণা করা হয়। তো এই বিষয়ে তোমরা একটু জানার চেষ্টা করবা, আরো সম্পূর্ণ বইপত্র পড়বা, তাহলে এই বিষয়গুলো পরিষ্কারভাবে জানতে পারবে। এবার দেখো নবম সংশোধনী। এই সংশোধনী হয় 1989 সালের জুলাই মাসে। এই সংশোধনীতে জনগণের সরাসরি ভোটে উপরাষ্ট্রপতি নির্বাচনের বিধান করা হয়। রাষ্ট্রপতি পদে কোন ব্যক্তি পরপর 2 মেয়াদের অধিক অধিষ্ঠিত না হতে পারার নিয়ম করা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা প্রথম থেকে নবম সংশোধনী পর্যন্ত দেখলাম। এবার আমরা পরবর্তী সংশোধনীগুলো দেখছি। দেখো যে দশম সংশোধনী, এই সংশোধনী হয় 1990 সালে। এই সংশোধনীর অন্যতম বৈশিষ্ট্য ছিল যে জাতীয় সংসদে মহিলাদের জন্য সংরক্ষিত 30টি বৃদ্ধি করা হয়। একাদশ সংশোধনী 1991 সালের আগস্ট মাসে হয়। এই সংশোধনীর বিষয়ে একটু কথা বলে রাখি যে আমাদের সে সময় রাষ্ট্রপ্রধান ছিলেন জেনারেল মোহাম্মদ এরশাদ। আমাদের দেশে আন্দোলন সংগ্রামের ফলে তিনি ক্ষমতা ছাড়তে বাধ্য হন। সে সময় আমাদের প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমেদকে অস্থায়ী রাষ্ট্রপতি হিসাবে আমাদের ক্ষমতায় বসানো হয়, কিন্তু তিনি যেন পরবর্তী নির্বাচন দিয়ে আবার প্রধান বিচারপতি পদে ফিরে যেতে পারেন সেই উদ্দেশ্যে এই সংশোধনী করা হয়। কারণ সেই সময় বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ আমাদের রাষ্ট্রে শৃঙ্খলা এবং ভবিষ্যতে যে বিনির্মাণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এই বিষয়ে তোমরা অবশ্যই একটু পড়বে। তো এটাই ছিল একাদশ সংশোধনীর মূল বিষয়বস্তু। আচ্ছা, এবার দেখো দ্বাদশ সংশোধনী। এই সংশোধনীর কথাটা ভালো করে মনে রাখবা। আমরা এর আগে চতুর্থ সংশোধনীর সময় যে কথাটা বলেছিলাম যে চতুর্থ সংশোধনী যে বিষয়টা করা হয় যে আমাদের মন্ত্রী পরিষদ শাসিত যে ব্যবস্থা বা সংসদীয় সরকার ব্যবস্থা সেটা পরিবর্তন করে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় পরিবর্তিত করা হয়। এই বিষয়টা আবার দ্বাদশ সংশোধনীতে রাষ্ট্রপতি সরকার ব্যবস্থার পরিবর্তে আমাদের মন্ত্রী পরিষদ শাসিত সরকার ব্যবস্থা বা সংসদীয় সরকার ব্যবস্থায় নিয়ে আসা হয়। এটাই ছিল আমাদের দ্বাদশ সংশোধনীর মূল কথা বা বিষয়বস্তু। রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থার পরিবর্তে সংসদীয় সরকার ব্যবস্থা পূর্ণ পরিবর্তন করা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এই বিষয়ে তোমাদের বুঝতে অসুবিধা হয়, তোমরা এই রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা এবং মন্ত্রী পরিষদ শাসিত সরকার ব্যবস্থা যে বৈশিষ্ট্যগুলো সেগুলো পূর্বের ক্লাসে কিংবা পাঠ্য বইয়ে তোমরা এগুলো খুঁজে বের করে একটু পড়লে সুন্দরভাবে বুঝতে পারবে। ত্রয়োদশ সংশোধনী 1996 সালের মার্চ মাসে হয়। এইখানে আমাদের নির্বাচন ব্যবস্থায় অনিয়ম এবং দুর্নীতির অভিযোগে আমাদের সারা বাংলাদেশে তখন একটা গোলযোগ তৈরি হয় এবং আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই সংশোধনীটা আনতে বাধ্য করা হয়। এই সংশোধনীর মূল বিষয় ছিল যে নির্বাচনের জন্য অবাধ ও সুষ্ঠু
নির্বাচনের জন্য নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন করা হয়। ভালো করে একটু মনে রাখবা, এটা হয়েছিল ত্রয়োদশ সংশোধনীতে। এবার দেখো চতুর্দশ সংশোধনী, যে এই সংশোধনী মহিলাদের জন্য জাতীয় সংসদে 45টি আসন সংরক্ষণ করা হয়। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর প্রতিকৃতি, সরকারি অফিস সহ নির্ধারিত প্রতিষ্ঠানের সংরক্ষণ ও প্রদর্শনের বিধান করা হয় এবং সুপ্রিম কোর্টের বিচারক, পিএসসি চেয়ারম্যান এবং সদস্যদের অবসরের বয়সসীমা বৃদ্ধি করা হয়। অর্থাৎ থাকে ছিল 65 বছর। এই সংশোধনীর মাধ্যমে এনাদের চাকরির বয়স 67 বছর পর্যন্ত নির্ধারণ করা হয়। এবারে পঞ্চদশ সংশোধনী, এটা হয় 2011 সালের জুলাই মাসে। এই ব্যবস্থায় যে ত্রয়োদশ সংসদের তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আসা হয়েছিল, এটা আবার বিলুপ্ত করা হয়। 1972 সালের মূল সংবিধানে যে 4টা মূলনীতি ছিল, যেটা পরবর্তী সংবিধানে অনেক কাটাছাড়া হয়ে আসে, সেগুলো আবার পুনঃস্থাপন করা হয়। যেটা 1972 সালে নিয়ে আসা হয়েছিল। জাতীয়তাবাদ, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও সমাজতন্ত্র পুনঃপ্রবর্তন করা হয়। এই বিষয়গুলো আবার নিয়ে আসা হয়। রাষ্ট্রধর্ম ইসলাম রক্ষার পাশাপাশি সকল ধর্মচর্চার স্বাধীনতা নিশ্চিত করা হয় এবং জাতীয় সংসদে মহিলাদের জন্য 50টি আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয়। দেখো, প্রথমে ছিল মহিলা আসন 30টি, তারপর 45টি, এরপরে 50টি নিয়ে আসা হয় পঞ্চদশ সংশোধনীতে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এরপরে আসে ষোড়শ সংশোধনী, যেটা সংশোধনী হয় সেপ্টেম্বর মাসে 2014 সালে সেপ্টেম্বর মাসে। এটার বিষয়বস্তু হচ্ছে সুপ্রিম কোর্টের বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে আনার বিধান পুনঃপ্রবর্তন করা হয়। অর্থাৎ আমাদের যে বিচারপতিগণ আছেন, তারা যদি কোনো অনিয়ম, দুর্নীতি বা অবহেলা করেন, তাদের অপসারণের ক্ষমতা আগে ছিল জুডিশিয়াল কাউন্সিলের কাছে, এখন সেটা আমাদের সংসদ সদস্যদের কাছে নিয়ে আসা হয়। তোমাদের বইয়ে এই সংশোধনীটা দেয়া নাই, তোমরা একটু ভালো করে দেখে নিও। যে সপ্তদশ সংশোধনী, এটা হয় 2018 সালের জুলাই মাসে। এখানে যে বিষয়টা করা হয়, যে আমাদের যে সংরক্ষিত মহিলা আসনের 50টি আসন আছে, এই আসনের মেয়াদ আরো 25 বছর বৃদ্ধি করা হয়। যে আগামী 25 বছর পর্যন্ত আমাদের সংরক্ষিত যে 50টি মহিলা আসন আছে সংসদে, এটা আরো 25 বছর পর্যন্ত বহাল থাকবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা এই সংশোধনীগুলো একবার শুনে দেখে মনে থাকবে না, এটা বারবার আয়ত্ত করতে হবে এবং এর সাথে যে বিষয়গুলো বুঝতে তোমাদের সমস্যা হয়, ওই বিষয়গুলো সম্পর্কে আবার জানতে হবে। যে বিষয়টা তোমাদের বললাম, যে মন্ত্রী পরিষদ শাসিত সরকার এবং রাষ্ট্রপতি শাসিত সরকার, এই বিষয়গুলো ভালোভাবে একটু জানবে, বারবার পড়বে এবং লিখবে। তার সাথে তোমাদের একটা কাজ দেওয়া হচ্ছে, সেই বিষয়টা তোমরা সমাধান করার চেষ্টা করবে। যে সংবিধানের চতুর্থ সংশোধনী যে দেয়া আছে এবং দ্বাদশ সংশোধনী, এই সংশোধনী অনুসারে যে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ক্ষমতা তোমরা তুলনামূলকভাবে আলোচনা করবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজকে এই পর্যন্তই। সবাইকে আবারও শুভেচ্ছা, ধন্যবাদ।